সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, প্রভাষক, ইতিহাস বিভাগ, বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ইতিহাস দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করব। শিল্প বিপ্লব আলোচনার পূর্বে আমাদের প্রথমেই জানতে হবে বিপ্লবটা কী, আর বিপ্লব বলতে আমাদের আগের কি ধারণা এবং বর্তমানে বিপ্লবের বিস্তারিত বিষয়বস্তুটা কেমন। তোমরা সবাই কম বেশি বিপ্লব কথাটির সাথে পরিচিত, তবে কেউ কেউ বিপ্লব বলতে রাজনৈতিক সংঘাত বা আন্দোলন এসব কিছুকে মনে করে থাকে, কিন্তু আসলে বিপ্লব যে কোনো খাত বা বিষয়ে সংগঠিত হতে পারে। বিপ্লব শব্দের সাধারণত বিপ্লব শব্দের অর্থ আমূল পরিবর্তন, আমূল পরিবর্তন। আর এই পরিবর্তনটা হতে হবে কল্যাণকর। শুধু পরিবর্তন হলেই যে বিপ্লব হবে তা না, এই পরিবর্তনটা হতে হবে জনকল্যাণকর। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কিংবা অর্থনৈতিক যে কোনো ক্ষেত্রেই কল্যাণকর আমূল পরিবর্তনকে আমরা বিপ্লব হিসাবে আখ্যায়িত করতে পারি। তোমরা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের পাঠ্যসূচিতে বেশ কয়েকটি বিপ্লবের কথা জানতে পারবে, যেমন শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব ইত্যাদি ইত্যাদি। তোমরা লক্ষ্য করবে এই প্রত্যেকটা বিপ্লবের একটা পরিবর্তন আসে। শিল্প বিপ্লবের পরিবর্তন আসে কি? এই শিল্প বিপ্লবের পরিবর্তন আসে তদানীন্তন ইউরোপের তথা ইংল্যান্ডের এই কুটির শিল্পের এই পরিবর্তন ঘটে হচ্ছে কুটির শিল্পের পরিবর্তনটা ঘটে এই শিল্প বিপ্লবের মাধ্যমে। পরিবর্তন ঘটে কারখানা ভিত্তিক শিল্পটা চালু হয়, আর কারখানা ভিত্তিক শিল্পের দিকে যখন অগ্রসর হয় তখনই সেখানে এই শিল্প বিপ্লবটা ত্বরান্বিত হয়। আর ফরাসি বিপ্লবে এই 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। সেই সময় ফ্রান্সের রাজক্ষমতায় ছিল বুর্ব রাজবংশ, কিন্তু এই জায়গায় এই ফরাসি বিপ্লবের ফলে রাজতন্ত্রের কিন্তু পরিবর্তন ঘটেনি। এখন প্রশ্ন থাকতে পারে, যেহেতু আমূল পরিবর্তন, তাহলে এই বিপ্লবের কারণে এই রাজতন্ত্রের পরিবর্তনটা কেন ঘটলো না? তাহলে সেই জায়গায় সেটাকে আমরা কেন বিপ্লব বলবো, যেহেতু আমূল পরিবর্তন ঘটলো না? কিন্তু তাৎপর্যের দিক থেকে এটা আমূল পরিবর্তন ঘটছে, কারণ সেই সময় ফ্রান্সে ছিল স্বৈরাচারী রাজতন্ত্র, এই বুর্ব বংশের স্বৈরাচারী রাজতন্ত্র। কিন্তু এই 1789 খ্রিস্টাব্দে এই বিপ্লবের মাধ্যমে সেই জায়গায় একটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চলে আসে। এই জন্যই আমরা সেই ফরাসি বিপ্লবকে আমরা একটি পূর্ণাঙ্গ বিপ্লব হিসাবে আখ্যায়িত করতে পারি। তেমনি রুশ বিপ্লবের 1917 সালে এই রুশ বিপ্লবটা সংঘটিত হয়। 17 সাল পর্যন্ত রাশিয়ায় তোমার জারতন্ত্র কায়েম ছিল, আর এই 17 সালে এই রুশ বিপ্লবের মাধ্যমে সেই জায়গায় কি প্রতিষ্ঠিত হলো? সমাজতন্ত্র।
অতএব প্রত্যেকটা বিপ্লবে দেখব যে আমরা পরিবর্তনটা লক্ষ্য করব, মৌলিক বা আমূল পরিবর্তন। বিপ্লব হচ্ছে তোমার যে কোনো কিছুর একটা বড় ধরনের পরিবর্তনের খাত তৈরি করে। এখন আমরা দেখব যে উচ্চ মাধ্যমিক শ্রেণীর এই যে বিপ্লবের কথা বললাম তোমাদের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পত্রের পাঠে, এর মধ্যে আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। শিল্প বিপ্লব আলোচনা করতে গিয়ে এই অধ্যায় থেকে আমরা শিখব, এই অধ্যায় থেকে আমরা জানব শিল্প কি বা কি ও শিল্প বিপ্লব বলতে কি বোঝায়। তারপরে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনাকাল, ইউরোপের শিল্প বিপ্লবের সূচনা। তারপরে ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর মধ্যে প্রথমেই আমাদের আলোচনায় আসতেছে কি শিল্প কি বা শিল্প বিপ্লব। উৎপাদনের সাথে সংশ্লিষ্ট শিল্পকে আমরা কয় ধরনের দেখে থাকি? দুই ধরনের দেখে থাকি। এক, কুঠির গার্হস্থ্য কুঠির ভিত্তিক শিল্প বা কুটির শিল্প। কুটির শিল্প দুই বলা যায় কারখানা ভিত্তিক শিল্প। এখন তোমরা জেনে থাকবে এই কুঠির শিল্পের উৎপাদন এবং কারখানা ভিত্তিক শিল্পের উৎপাদন কিন্তু পুরোটাই আলাদা। কুটির শিল্পের উৎপাদনের ক্ষেত্রে কি করতে হবে, যে কুটির শিল্পের উৎপাদনটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তিগত, কারণ একজন ব্যক্তি তার খেয়াল খুশি মতো সেই শিল্পে তার উৎপাদন ঘটাতে পারে, কিন্তু কারখানা শিল্পে একজন ব্যক্তির ইচ্ছার উপর উৎপাদন নির্মাণ করে না। আর এই কুটির শিল্পে তোমার কতটুকু উৎপাদন করা হবে বা কয়জন মিলে সেই উৎপাদন কাজে অংশগ্রহণ করবে তার কোনো সুনির্দিষ্ট করে উল্লেখ থাকে না। কিন্তু কারখানা ভিত্তিক শিল্পে একটি নির্দিষ্ট মালিক, নির্দিষ্ট সংখ্যক শ্রমিক
তারপরে তোমার কাজের একটা নির্দিষ্ট সময়সীমা, যে দৈনিক 8 ঘন্টা বা 10 ঘন্টা যেটাই হোক সেটা উল্লেখ থাকবে, এবং সুনির্দিষ্ট একটা লক্ষ্য বা টার্গেট বা লক্ষ্য থাকবে যে এই পরিমাণ উৎপাদন করা হবে। এখন মূল বিষয়টা হচ্ছে এই গার্হস্থ্য বা কুটির শিল্পের বদলে যখন যন্ত্র বা মেশিন দ্বারা পরিচালিত কারখানা ভিত্তিক শিল্প প্রচুর পরিমাণে পণ্য সামগ্রী উৎপন্ন করতে সক্ষম হয়, তখনই এই শিল্পক্ষেত্রে বিপ্লব চলে আসে। এখন আমরা শিল্প বিপ্লব বলতে কি বোঝায় যে সে আলোচনায় ফিরে যাই। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি দার্শনিক অগাস্ট ব্লাঙ্কি। অগাস্ট ব্লাঙ্কি কত সালে? 1837। অগাস্ট ব্লাঙ্কি এই শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন 1837 সালে। এরপর এই শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল 1848 সালে। এরপর কার্ল মার্কস, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস এটি ব্যবহার করেন 1867 সালে। তোমাদের জেনে রাখা ভালো হবে যে এই কার্ল মার্কসটা 1867 সালটা কার্ল মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই সময়টাই 1867 সালে তার একটি বিখ্যাত গ্রন্থ ডাচ ক্যাপিটাল প্রকাশিত হয়। আর তবে এই শিল্প বিপ্লব কথাটি অধিক জনপ্রিয় করে তোলেন ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি। ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দেয়া ভাষণে, এই 1881 খ্রিস্টাব্দে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দেয়া ভাষণে এই শিল্প বিপ্লব কথাটি উল্লেখ করেন, এবং তার থেকে এই শিল্প বিপ্লব কথাটি অধিক জনপ্রিয়তা লাভ করে। ঐতিহাসিক ফিশারের মতে, ঐতিহাসিক ফিশার তার হিস্টোরি অফ ইউরোপ গ্রন্থে বলেছেন মানুষের দৈহিক শ্রমের পরিবর্তে তোমার যন্ত্রপাতির দ্বারা শিল্প সামগ্রীর উৎপাদনই হলো শিল্প বিপ্লব। ফিশার বলেছেন কি? ফিশার বলতেছেন কি যে মানুষের দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রপাতির দ্বারা শিল্প সামগ্রীর উৎপাদনই হলো শিল্প বিপ্লব। এটার পরবর্তীতে আবার ফিলিস ডিন কি বলতেছেন? ফিলিস ডিন তার দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থে বলেছেন, ফিলিস ডিন তার দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থে বলেছেন যে শুধু যন্ত্রপাতির দ্বারা শিল্প সামগ্রীর উৎপাদন হলেই সেটাকে শিল্প বিপ্লব বলা যাবে না। এই ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ করে বৃহদায়তনে একটি কলকারখানা গড়ে তুলতে হবে, সেই জায়গায় পর্যাপ্ত সংখ্যক শ্রমিকের মজুরির বিনিময়ে কর্মসংস্থান থাকতে হবে, এবং সেই কারখানার উৎপাদিত পণ্য বাজারজাত করে
মুনাফা অর্জনেরও ব্যবস্থা থাকতে হবে, তবেই সেটাকে শিল্প বিপ্লব বলা যেতে পারে। আবার ঐতিহাসিক প্লাম বলেছেন কি, নব্য প্রস্তর যুগের পর মানব সভ্যতার অর্থনৈতিক উন্নয়নে শিল্প বিপ্লবের মতো এত বড় পরিবর্তন আর দেখা যায়নি। ঐতিহাসিক সিপল্লা প্লাম বলেছেন এটা, আবার সিপল্লা এই সিপল্লা বলতেছেন কি, যে বিশ্ব ইতিহাসে শিল্প বিপ্লবের মতো এত বড় নাটকীয় ঘটনা আর ঘটেনি। যাই হোক, অধিকাংশ ঐতিহাসিকের মতামত অনুযায়ী আমরা বলতে পারি অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে শেষের দিকে ইংল্যান্ডের কলকারখানায় মানুষের দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের ব্যবহার শুরু হয় এবং পণ্য সামগ্রীর উৎপাদন বিপুল পরিমাণ বৃদ্ধি পায়। ইংল্যান্ডের শিল্পক্ষেত্রে এই আমূল পরিবর্তনই হলো শিল্প বিপ্লব। উদাহরণস্বরূপ বলা যায়, আগে একজন তাঁতি সারাদিন পরিশ্রম করে কয়েকখানা কাপড় তৈরি করতে পারবে, মাত্র কয়েকখানা কাপড় তৈরি করতে পারত, কিন্তু সেই জায়গায় যন্ত্রের ব্যবহার শুরু হলে সারাদিন কয়েক শত খণ্ড কাপড় প্রস্তুত করা সহজতর হয়ে যায়। এখন আমরা শিল্প বিপ্লব ইংল্যান্ডে কেন সংগঠিত হয়েছে, শিল্প বিপ্লবের সময়কালটা ধরে, মানে কোন সময় এসে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূত্রপাত হয়। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূত্রপাত আর্নল্ড টয়েনবি 1860 সালকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূত্রপাত বলে উল্লেখ করেছেন। আর জার্মান অর্থনীতিবিদ হকম্যান তিনি বলেছেন কি, যে 1880 সালের দিকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হয়েছিল। যাই হোক, সময় এবং মতের ভিন্নতা থাকলেও অধিকাংশ মতামতের ভিত্তিতে বলা যায় অষ্টাদশ শতকের মাঝামাঝি থেকে শেষ দিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। এখন আমরা আলোচনায় যাব যে শিল্প বিপ্লব সূত্রপাত হওয়ার পর কি ধরনের ঘটনা হয়েছে এবং কেন বা ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল। তাহলে কেন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল। শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার ক্ষেত্রে কতগুলো শর্ত থাকে। ঐতিহাসিক C.J. হেইস ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সংগঠিত হওয়ার কারণ বর্ণনা করতে গিয়ে বলেছিলেন যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার জন্য যা দরকার ক্যাপিটাল লেবার টেকনিক
টেকনিক ট্রান্সপোর্টেশন and market। এই ছয়টা জিনিস বিপ্লব সংগঠিত হতে গেলে এই ছয়টা জিনিস প্রাথমিকভাবে থাকা প্রয়োজন, যেটা ইংল্যান্ডে ছিল এবং ইউরোপের অন্য কোনো দেশের এটা একই সঙ্গে ছিল না। অতএব আমরা ইংল্যান্ডের শিল্প বিপ্লব আলোচনা করতে গিয়ে প্রথমে যেটি চলে আসে সেটি হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কার। বৈজ্ঞানিক আবিষ্কার 17 শতকের দিকে ইংল্যান্ডে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার হয়, আর বস্ত্র শিল্পের মাধ্যমে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটে, যা শুরু হয়েছিল 1733 খ্রিস্টাব্দে জন কে নামক একজন তাঁতি কর্তৃক ফ্লাইং শাটল আবিষ্কারের মাধ্যমে। এরপর একে একে ওয়াটার ফ্রেম, পাওয়ার লুম, স্পিনিং জেনি, স্টিম ইঞ্জিন ইত্যাদি আবিষ্কারের পর থেকে ইংল্যান্ডের শিল্প বিকাশের পথ উন্মুক্ত হয়ে যায়। তারপরে 2 নম্বর যদি আমরা শিল্প বিপ্লবের কারণ খুঁজে বের করি তাহলে দেখব রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা 17 শতকের দিকে যে কোনো দেশের শিল্প এবং ব্যবসা বাণিজ্য সচল রাখার ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতার একান্ত প্রয়োজন। আর 17 শতকের দিকে ইংল্যান্ডে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে, যার কারণে নাগরিকদের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত হয়ে যায়। আর সেই সময় শিল্প এবং ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করে। আর ইংল্যান্ডে সেই সময় শক্তিশালী শিল্প এবং ব্যবসা বান্ধব সরকার প্রতিষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীরা শিল্পক্ষেত্রে অতি সহজেই তাদের মূলধন বিনিয়োগ করতে শুরু করে এবং নতুন নতুন শিল্প প্রতিষ্ঠা লাভ করে। আর সেই সময় ইংল্যান্ডে পিউরিটান বা প্রটেস্ট্যান্ট সম্প্রদায় রাজনৈতিকভাবে শাসক গোষ্ঠীর কাছে মার খেয়ে তারা ব্যবসা বাণিজ্যে ঝুঁকে পড়ে। এর ফলে ঘটনাটা কেমন ঘটলো যে একদিকে যেমন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসলো, রাজনৈতিক দ্বন্দ্ব চলে গেল, অন্যদিকে তেমনি একটি উদ্যমী ধনাঢ্য ব্যবসায়ী শ্রেণীর উদ্ভব ঘটলে নতুন নতুন শিল্প গড়ে ওঠে ইংল্যান্ডে। একটা বড় ধরনের বিপ্লব বা এই শিল্প বিপ্লব সংগঠিত হতে একটা নতুন পথ তৈরি হয়। 3 নম্বর আমরা দেখব যে জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা আমাদের ভারতীয় উপমহাদেশের এই জনসংখ্যাটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু 17 শতকে ইংল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধিটা তাদের জন্য সমস্যা হয়ে না গিয়ে সেটা আশীর্বাদ হয়ে গিয়েছিল। কারণ এই তৎকালীন সময় 17 শতকে শুধু ইংল্যান্ডে জনসংখ্যা ছিল বিশেষ করে এই 16 সালের দিকে, এই 1600 সালের দিকে ছিল 4.2 মিলিয়ন। 4.2 মিলিয়ন। আর এই 1650 সালে গিয়ে হয় 5.5 মিলিয়ন। আর এই জনসংখ্যা আবার এই 1700 সালের দিকে হয় 6.45 মিলিয়ন। আর 1750 গিয়ে এটি দাঁড়ায় 6.51 মিলিয়ন। তাহলে তোমরা বুঝতেই পারছো এই বিশাল অঙ্কের যে জনসংখ্যা বা জনসমষ্টি, এগুলা গ্রামে এদের কর্মসংস্থান হওয়া সম্ভব হয় না। আর এছাড়াও আরেকটা ঘটনা ঘটেছিল, শিল্প খাত যখন উত্তর উন্নয়ন করতেছে তখন গ্রামের যারা সামন্ত
সামন্ত শ্রেণী তারা করলো কি, তাদের ফসলি জমি কমিয়ে সেই জায়গায় চারণভূমি গড়ে তুললো বেষ্টনী প্রথার দ্বারা, বেষ্টনী করে কতগুলা জমি এবং ভূমিকে তারা এই বেষ্টনী দিয়ে এই মেষ চারণভূমি ইয়ে করলো। তোমরা জেনে থাকবে যে ইংল্যান্ড শিল্প এবং কারবার সমৃদ্ধ দেশ ছিল, এ কারণে যে বস্ত্র খাতে তাদের এই বিপ্লবটা ঘটে যায়। এরপর ইংল্যান্ডের উন্নত যাতায়াত ব্যবস্থা, নদীগুলো খাল খননের মাধ্যমে সারা দেশের সঙ্গে সংযুক্তি লাভ করেছিল। সেই জায়গায় তোমার শিল্প খাতে ব্যবহৃত তোমার কারখানার মালিকদের নৌবহরগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে চলে যাওয়ার সুযোগ লাভ করত। তারপরে সেই সময় ইংল্যান্ডে নতুন নতুন খনিজ সম্পদ আবিষ্কৃত হয়। তারপরে ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে। এই বিভিন্ন কারণে সেই সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পথটা সুগম হয়ে যায়। অতএব তোমরা এই সংক্ষিপ্ত পরিসরের আলোচনা থেকে কিছুটা ধারণা পাবে যে ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব ঘটেছিল, আর এর সঙ্গে তোমরা পাঠ্য বইয়ের সংযুক্তি ঘটিয়ে তোমরা পরীক্ষার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে। অতএব আমরা কি শিখলাম যে বিপ্লবটা কি, এই আলোচনা থেকে আমরা শিখলাম বিপ্লব কি, শিল্প বিপ্লবটা কি ধরনের, এবং ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূত্রপাতটা হয়েছিল কোন সময়, তারপরে কেনই বা ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। সংক্ষিপ্ত পরিসরে এই শিল্প বিপ্লবের কারণটা ব্যাখ্যা করা খুবই মুশকিল। তো অতএব পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।